দেখুন, একটা মুদ্রা তো দুটো পিঠ হয়। অরূপ কৌশলে একটার পর একটা ঘটনা বলল, একটা পিঠ যেটা সুবিধাজনক অবস্থান ওকে দেবে সেই জায়গাটা। একবারও অরূপ সত্যি সত্যি ও গলা রুদ্ধ হয়ে এলো আয়েশা আক্তারের কথা বলতে বলতে, আমাদের সবার হচ্ছে, কিন্তু তার পাশে আমাদের এ রাজ্যের তামান্না খাতুনের নামটা একবারও অরূপ উচ্চারণ করলো না। আমি বলছি যে সত্যিই তো দীপু দাস অরূপ বলেছে কেন বাংলাদেশে হয়েছে, তার কারণ বাংলাদেশ ফেল স্টেট, আমাদের পশ্চিমবঙ্গ তো ফেল স্টেট নয়। তাহলে এখানে কেন ওই বাবা এবং ছেলে, ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে ওইভাবে কুপিয়ে কুপিয়ে মারা হবে? আমি হাইকোর্টে জমা পড়া সেই রিপোর্ট পড়েছি, ভয়ঙ্কর সেই রিপোর্ট। যতক্ষণ না এই বাবা এবং ছেলে, যাদের শুধুমাত্র ধর্মের কারণে প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের মৃত্যু নিশ্চিত করা গেছে, অর্থাৎ মারা গেছে সুনিশ্চিত হয়েছে আততায়ীরা, দুজন আততায়ী স্পট ছাড়েনি। সবার আগে প্রশ্ন হতে পুলিশ কি করছিল? আচ্ছা, পুলিশ গ্রেফতার করে আদালতে বিচার অবধি নিয়ে গেছে। আমি বলছি এই একই অ্যালিবাই তো আজকে ইউনূসের সরকার দিতে পারে যে দীপু দাসের ঘটনা নিয়ে তো হইচই কে আছে, আমরা 10 বা 12 জনকে গ্রেফতার করেছি, দেখুন তাদের শাস্তি অবধি নিয়ে যাব। আমি বলছি আমি ঘটনার পরে শাস্তি মাপবো, নাকি এই ধরনের ভয়ঙ্কর, এই ধরনের নির্লজ্জ ঘটনাকে একেবারে অঙ্কুরে যাতে বিনাশ হয় সেই চেষ্টা করব? অবশ্যই এই প্রশ্ন তো আসবে। আমি এইখান থেকে দেখুন, কখনো ধর্মের নামে, কখনো জাতের নামে গোটা দেশের অরূপ একাধিক প্রান্তের উদাহরণ দিচ্ছিল। গোটা দেশের একাধিক প্রান্তে যখন ভোট হয়েছে কিংবা চূড়ান্ত হিংসা হয়েছে, তখন এই বাংলার বহু মানুষ গর্বের সঙ্গে বলতেন ওসব গোবলয় হয়, পশ্চিমবঙ্গের রাজনীতিটা অন্যরকম। আজ 2025-এর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কিন্তু আর এই আত্মশ্লাঘার জায়গা নেই। আমরা প্রত্যেকে জানি কেন সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু ভোট, ভোট ব্যাংক এই নিয়ে এত আলোচনা, যে এই রাজ্যের 294টা বিধানসভা আসনের মধ্যে কম বেশি 125টাতে মুসলমান ভোট নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে। 2006 সালের নির্বাচনে, আমি পরপর উদাহরণগুলো রাখলে একেবারে ছবিটা পরিষ্কার হয়ে যাবে, 2006-এর নির্বাচনে এই 125টা আসনের মধ্যে বামফ্রন্ট জিতেছিল 102টো আসনে। সেই সুবাদে বামেরা ওই 235 সংখ্যাটা, ওই রেকর্ডটা ছুঁয়েছিল। আবার 2011 সালে আসুন, এই 125টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 95টা আসন জিতে নিয়েছিল, রাজ্যে ক্ষমতায় চলে এসেছিল। সুতরাং এ রাজ্যে শাসন ক্ষমতায় বসতে গেলে সংখ্যালঘু ভোট কত বড় ফ্যাক্টর সেটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। কিন্তু সেই তুলনায় কি কোনো আমলেই মুসলমান প্রার্থীদের টিকিট দিয়েছে কোনো রাজনৈতিক দল? সজলরা তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ আনে বটে, কিন্তু পরিসংখ্যান একেবারে অন্য কথা বলে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসে যখন, তখন এ রাজ্যে মুসলমান বিধায়ক ছিলেন 59 জন। 2016 সালে সেই সংখ্যা নেমে দাঁড়ায় 56 জনে। আর 2021 সালে এ রাজ্যে মুসলমান বিধায়কের সংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে মাত্র 42 জনে। সুতরাং মুসলমানদের কথা মুখে যতটা বলা হয়, যতটা মঞ্চ থেকে বলা হয়, পক্ষে এবং বিপক্ষে দুভাবেই দেখছি, এ রাজ্যের রাজনৈতিক দলগুলো আদৌ কার্যক্ষেত্রে এই সংখ্যালঘু মানুষগুলোর উন্নয়নের ক্ষেত্রে, তাদের চাকরির ক্ষেত্রে, তাদের সরকারি চাকরির ক্ষেত্রে প্রচুর পরিসংখ্যান নিয়ে আজকে বসেছি, কার্যক্ষেত্রে সেটা কি করে দেখায়? এ প্রশ্ন কিন্তু উঠবেই। যাই হোক, আমার পরের বক্তা বাদশা মৈত্র। নমস্কার। আজকের বিষয়টা ঠিক একে অপরের বিরুদ্ধে বলার মতো নয়। আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কি অবস্থা চলছে, এবং এই মুহূর্তে আমরা আমাদের দেশে, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় নানা ঘটনা নিয়ে আমরা একইভাবে চিন্তিত, আমাদের আশঙ্কা আছে। একটা কথা আমাদের স্বীকার করে নেওয়া ভালো যে সংখ্যালঘুদের রাজনীতিতে বড়ি করার অভ্যেসটা এটা নতুন নয়। এটা কম বেশি আমরা গোটা দেশ জুড়ে, আমাদের দেশ বাংলাদেশ এবং আমাদের রাজ্য, এটা কম বেশি নানাভাবে নানা সময় হয়ে এসেছে। এটা একদম ধ্রুব সত্য, এতে কোনো, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে বাংলাদেশে যারা হিন্দু, ধরে নেওয়া হয় তারা হাসিনার সমর্থক। আওয়ামী লীগ যে ভোটে জিততেন, বারবার জিতেছিল, তাদের একটা বড় হিন্দুদের বড় অংশের সমর্থন ছিল হাসিনার সঙ্গে।
এবং একই সঙ্গে বাংলাদেশে আমাদের রাজ্যে মুসলমানদের একটা বড় অংশের সমর্থন আগে ছিল বামফ্রন্ট সরকারের সঙ্গে, কিছুটা কংগ্রেসের সঙ্গে, এবং বর্তমানে সেটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সঙ্গে থাকাটা অপরাধের নয়। প্রশ্নটা হচ্ছে যাদের সঙ্গে তারা আছেন তারা তাদের নিয়ে কি করছেন। হিংসা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অরূপ অনেক নাম বলেছে, সুমন প্রচুর কথা আমাদের মনে করিয়ে দিয়েছে। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমি সুমনের শেষ কথাটা ধরে বলবো, যেটা ঠিক, যে শাস্তি দেওয়াটা তো একমাত্র পথ হতে পারে না। যখন শামসেরগঞ্জে ঘটনা ঘটছে তখন এটা অভিযোগ, তাদের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, বারবার করে প্রশাসনের কাছে সাহায্য চাওয়া সত্ত্বেও প্রশাসন তাদের সাহায্য করেনি। অভিযোগ তারা একাধিকবার করেছেন। যিনি প্রশাসনে থাকবেন তার দায়িত্ব যদি সবার প্রতি সমান নজর দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা, তাহলে তার দায়িত্ব এটা, তার প্রশাসনের দায়িত্বে যেখানে যিনি ছিলেন সেখানে যদি এই ঘটনা তিনি ঘটিয়ে থাকেন তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমরা জানি না শামসেরগঞ্জের ঘটনার জন্য প্রশাসনের কোন স্তরের কোন পদাধিকারী ঠিক কী শাস্তি পেয়েছেন আমরা জানি না। বাংলাদেশও একই অবস্থা। এবং দেখুন, যেটা সুমন বলছিল যে আমরা সংখ্যালঘুদের নিয়ে অনেক কথা বলি, কেউ মন্দির বানাচ্ছেন, কেউ মসজিদ বানাচ্ছেন, কিন্তু মন্দির মসজিদ দিয়ে তো পেটের ভাত হয় না। তার আগে আরেকটা কথা আমার মনে পড়ে গেল, যেহেতু হুমায়ুনদা বসে আছেন এবং হুমায়ুনদার 70-30-এর কথা সজল একটু আগে মেনশন করেছেন, সজলদা। এক্ষেত্রেও বলবো যে আমার প্রশাসক, আমার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সেদিন হুমায়ুন কবিরকে বা তার প্রশাসন তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। আমি মুর্শিদাবাদ জেলার ছেলে, হুমায়ুন কবিরের সেই কথার খুব প্রতিক্রিয়া হয়েছিল, কিন্তু প্রশাসন কিন্তু সেদিন তার দায়িত্ব পালন করেনি। তাই এই যে নিরপেক্ষতা, এটা নিয়ে বোধহয় আমাদের, এটা না থাকা নিয়ে বোধহয় আমাদের কারোর মধ্যে আজকে আর কোনো সংশয় নেই যে সংখ্যালঘুকে আমার যখন যেভাবে কাজে লাগবে, তখন লোকসভা নির্বাচন ছিল, তখন একরকম ইকুয়েশন ছিল, তখন সংখ্যালঘুর একরকম প্রয়োজন ছিল। তাই কোনো মন্তব্যকে আমি গুরুত্ব দেব, কোনো মন্তব্যকে গুরুত্ব দেব না। এবং দেখুন, আমাদের দেশে এই স্বাধীনতার পর থেকে আমাদের রাজ্যেও এই সরকারি কর্মচারীদের একটা সেন্সাস হতো, স্টাফ সেন্সাস, কর্মী শুমারি, মানে কোন সরকারি দপ্তরে কোন সম্প্রদায়ের মানুষ কত সংখ্যক চাকরি করছেন তার একটা সেন্সাস হতো। তাতে একটা চিত্র পাওয়া যেত যে আমাদের দেশে, আমি রাজ্যের কথায় আসছি, দেশের কথায় যাচ্ছি না, গুলিয়ে যাবে, অনেক বড় কিছু বলতে হবে, সময় লাগবে, যে আমার রাজ্যে কোন সম্প্রদায়ের মানুষ সরকারি চাকরিতে ঠিক কোথায় কতটা অকুপাই করছেন। গত 9 বছর সেই সেন্সাসটা বন্ধ হয়ে গেছে, শুমারি হয় না। আমরা জানতে পারি না যে সরকারি চাকরিতে কোন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কতটা। আমি মঞ্চ থেকে একটা সম্প্রদায়ের জন্য অনেক কিছু করছি, এটা মুখে বলছি, সেটা রিফ্লেক্টেড হবে কিসে? কাজে। কাজটা কিন্তু মন্দির বা মসজিদ করা নয়, কাজটা হচ্ছে সরকারি চাকরিতে, শিক্ষায় তাদের অবস্থানটা কি। না, 2011-এর আগে অবস্থাটা দারুণ ছিল সেটা বলবো না আমি। একই সঙ্গে এটাও বলতে হবে যে পশ্চিমবঙ্গে যখন ভূমি বন্টন হয়েছে, পশ্চিমবঙ্গের গরিব মুসলমানের একটা বিপুল অংশের গরিব মুসলমান মানুষ তারা জমি পেয়েছেন। আবার একই সঙ্গে 2011-র যে স্টাফ সেন্সাস, তাতে তখন মুসলিমদের যে সংখ্যা প্রায় 27%, তাতে মুসলিমদের রেশিও ছিল অলমোস্ট 5.5%, 5.45 সামথিং। তারপরে 2017 এসে সেটা 6.2, তাও হয়েছে। কিন্তু আগের সরকার তারা যখন চলে যান, মুসলিমদের ওবিসির ক্যাটাগরিতে তাদের আনা হয়, তা না হলে কিন্তু সরকারি চাকরিতে মুসলিমদের রিপ্রেজেন্টেশন আরও কমে যেত। আমাদের বিধানসভায় রিপ্রেজেন্টেশন কি আছে, কত যে পার্সেন্টেজ আমাদের রাজ্যে মুসলিমদের সংখ্যা আছে, সেই পরিমাণে বিধায়ক আছে, সেই পরিমাণে লোকসভায় আমরা সাংসদ দেখতে পাই না। এবং একই সঙ্গে বলবো শিক্ষার কি অবস্থা, যে সরকারি মাদ্রাসাগুলোর কি অবস্থা। কিন্তু দেখুন, ভোটের সময় কিন্তু এই মুসলিমদের ভোটটা, সুমন এক্ষুনি একদম অঙ্ক করে বুঝিয়ে দিয়েছে মুসলিমদের ভোটটা কতটা জরুরি। এবং
আমরা যখন সাচার কমিশনের রিপোর্ট দেখি অবস্থা ভালো দেখি না, আমরা খুব খারাপ অবস্থা, কিন্তু সেই অবস্থাটা আমরা অ্যাকনলেজ করতে হয়। এবং অ্যাকনলেজ করলে যেটা সুবিধা হয় যে সেখান থেকে বেরিয়ে আসার একটা পথ খোঁজার সুযোগ থাকে। কিন্তু আমি যদি অ্যাকনলেজ না করি, আমি যদি বারবার বলি আমার এখানে সবাই ভালো আছে, তার কোনো চিত্র না থাকে, কোনো পরিসংখ্যান না থাকে, কোনো ডেটা না থাকে, কোনো আরটিআইতে কোনো ইনফরমেশন না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এবং আমার মনে হয় আমরা যারা যদি সেকুলার বলে বিশ্বাস করি, আমরা যখন আখলাকের মৃত্যু নিয়ে পথে নামি, গোটা ভারতবর্ষে যেখানে যেখানে মুসলমানদের অন্যায়ভাবে পিটিয়ে মারা হয়েছে তার বিরুদ্ধে পথে নামি, আগামী দিনেও নামবো। একইভাবে আমরা শামসেরগঞ্জ, বাংলাদেশে দীপু দাস, চন্দন দাস, যেখানে যেখানে আমার মানে আমি আলাদা করে হিন্দু মুসলিম বলবো না, যেখানে যেখানে মানুষ খুন করা হয়েছে, সেটা হিন্দু হোক মুসলমান হোক, তার বিরুদ্ধে একইভাবে আমাদের পথে নামতে হবে এবং নামা উচিত। একইভাবে লগ্নজিতের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করা উচিত। কি করে এত সাহস হয় একজন শিল্পীকে কথা বলার? দায়িত্বটা কিন্তু সব থেকে আগে প্রশাসনের। তাকে ওখানে এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে আর কোনো অনুষ্ঠানে কোনো শিল্পীর সঙ্গে এই আচরণ করার স্বাধীনতা, ক্ষমতা, সাহস কেউ না দেখায়। সেটা যে কোনো ধর্মের যে কোনো মানুষের শিল্পী হতে পারেন, তার চয়েস তিনি কি করবেন কি করবেন না। অথচ এই সংখ্যালঘুদের আমরা বারবার করে তাদের ভোটে কি বাংলাদেশে কি আমাদের রাজ্যে যখন আমরা ব্যবহার করি, আমরা কিন্তু প্রশ্ন করতে ভুলে যাই আসলে তাদের জন্য আমরা কি করছি। কেন ভুলে যাই? তার কারণ এই ভোটের সময় এই প্রাণ ঝরানো নিয়ে একটা ভীতির পরিবেশ তৈরি হয়। এই ভয়ের পরিবেশ থেকে তখন সংখ্যালঘুরা কি পেলাম না সেই হিসেবটা ভুলে যান। তারা তখন গোষ্ঠীবদ্ধ হতে চান, জোটবদ্ধ হতে চান। পৃথিবীর যে কোনো সংখ্যালঘুর একই চরিত্র, আমিও তাই করতাম। তখন প্রাণ বাঁচানোর প্রশ্ন আসে। এই অ্যাডভান্টেজটা পলিটিশিয়ানরা নিয়ে থাকেন। তারা যদি ভয়ের পরিবেশ তৈরি করতে পারেন, তারা যদি আতঙ্কের পরিবেশ তৈরি করতে পারেন, তখন সংখ্যালঘু ভাই বোন আমার বন্ধুরা তারা মনে করে আমাদের গোষ্ঠীবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে এমন কোথাও আশ্রয় নেওয়া উচিত যাদের কাছে তুলনামূলক আমরা সেফ ফিল করছি। তাই উন্নয়নের প্রশ্ন পেছনে চলে যায়, চাকরির প্রশ্ন পেছনে চলে যায়, শিক্ষার প্রশ্ন পেছনে চলে যায়। আজকে পশ্চিমবঙ্গের জেলগুলো আপনি ঘুরে দেখুন। কালকে একটা সেমিনারে গিয়েছিলাম আমি বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে, তিনি দীর্ঘদিন জেলখানার ভেতরে পড়াতেন। তার কাছে শুনছিলাম পশ্চিমবঙ্গের সমস্ত জেলের মানে যে কয়েদিরা আছেন জেল খাটছেন তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে মুসলিম। কেন? কোনো জাতের জন্য নয়, ধর্মের জন্য নয়, শিক্ষার অভাব, অর্থনীতিতে পিছিয়ে আছে। এই দায়িত্বটা প্রশাসনের। আমরা ক্যামেরার সামনে বলতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, দাবি জানাতে পারি, কিন্তু আইন করবে কে, দায়িত্ব নেবে কে? এবার একই সঙ্গে ওর উপরে একটা কথা আমি সমর্থন করি যে ঠিক যে আমি একজন হিন্দু হিসেবে আমার হিন্দুত্ব আমি কোনোভাবেই বিজেপি হোক আরএসএস হোক তাদের কোনো নেতা হোক কারো কাছে শিখবো না। আমি আমার পরিবার, আমার পরিবেশ, আমার সংস্কৃতির মধ্যে দিয়ে আমার ধর্ম, আমার সংস্কৃতিকে শিখে বুঝে এতদিন বড় হয়েছি। তাই আমার অনুরোধ, বিজেপির ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, তারা ধর্ম থেকে দূরে থাকুন। পরমাত্মানন্দর মতো মানুষ আছেন, তার মতো মানুষ, তারা ধর্ম নিয়ে কথা বলুন। ভারতবর্ষে আরও অনেক যোগ্য ব্যক্তি আছেন, অনেক সাধু আছেন, ঋষি আছেন, তারা ধর্ম নিয়ে কথা বলুন, ব্যাখ্যা দিন, বিশ্লেষণ দিন, আমরা শুনব। কিন্তু যখনই আমরা দেখব আমাদের পলিটিক্যাল লিডাররা তারা বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে মঞ্চে গিয়ে নানা রকম ধর্মের কথা বলছেন, মন্ত্র বলছেন, শাস্ত্র বলছেন, তখন বুঝতে হবে তারা তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে ইনসিকিউর ফিল করছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বুঝতে পারছেন তাদের যা কাজ করার কথা ছিল তারা সেটা করে উঠতে পারেননি, তাই বারবার তাদের ধর্মের আশ্রয় নিতে হয়, বারবার ধর্মীয় প্রতিষ্ঠানের নানা কাজের মধ্যে ঢুকতে হয়, সেই পরিবেশগুলোতে তাদের যেতে হয়, টাকা দিতে হয়। আমাদের সংবিধান অনুযায়ী আমাদের করের কোনো টাকা কোনো ধর্মীয় কাজের জন্য দেওয়া যায় না। তাই আমাদের রাজ্যের মন্দির বলুন, মসজিদ বলুন এবং গোটা ভারতবর্ষে একই নিয়ম। আমাদের করের টাকায় কোনো কিছু করা যায় না, করলে সেটা অন্যায়। আর যদি করা হয় তাহলে জানবেন তার একটা প্রতিক্রিয়া হবে। ঠিক যেভাবে পশ্চিমবঙ্গের সরকারি করের টাকা যদি মন্দির তৈরি হয়, তাহলে মুসলমানদের থেকে দাবি উঠবে সরকারি করের টাকায় মসজিদ তৈরি করে দেওয়া হোক। খ্রিস্টানরা দাবি করতে পারে,
বৌদ্ধরা দাবি করতে পারে, যে কোনো সংখ্যালঘু দাবি করতে পারে যে সরকারি টাকায় আমাদের ধর্মাচরণের ব্যবস্থা করে দেওয়া হোক। তাই যদি ন্যায়ের কথা বলতে হয়, আইনের কথা বলতে হয়, সংবিধানের কথা বলতে হয়, তাহলে আমাদের নেতা নেত্রীদের দায়িত্ব হচ্ছে তাদের যে দায়িত্বটা জনগণ দিয়েছে সেই দায়িত্বটা তারা ভালো করে পালন করুন। শিক্ষা দিন, স্বাস্থ্য দিন, রোজগারের ব্যবস্থা করুন, সরকারি চাকরিতে নিরাপত্তা বাড়ান, এই সমস্ত কন্ট্রাকচুয়াল জব সেখান থেকে ছেলে মেয়েদের সরিয়ে পার্মানেন্ট চাকরি দিন। এই যে এত ছেলেমেয়ে সরকারি দুর্নীতির কারণে এত ছেলেমেয়ে চাকরি চলে গেল, সরকারকে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলুন, তাহলে আমরা আপনাদের মাথায় করে রাখব। তা না করলে আপনারা যদি বারবার করে এই জাতীয় আচরণ করেন আর বারবার প্রমাণ করার চেষ্টা করেন যে আমরা আপনাদের পাশে আছি, বিশেষ করে যে দেশে যে রাজ্যে যারা সংখ্যালঘু তাদের পাশে থাকার কথা বলেন, তাহলে এই প্রশ্নগুলো তুলতে হবে যে আপনি আমাদের জন্য আসলে কি করেছেন। আমার সরকারি মাদ্রাসায় আপনি কজন টিচার অ্যাপয়েন্ট করেছেন, আমার বাজেট কি দিয়েছেন, কতটা স্বচ্ছভাবে নিয়োগ করেছেন, আমার সরকারি যে সমস্ত আইএস, আইপিএস, এসপি, ডিএম র্যাঙ্কে পশ্চিমবঙ্গে কতজন মুসলিম আছেন, তাদের রিপ্রেজেন্টেশন কি আছে, এই প্রশ্নটা সংখ্যালঘু ভাই বোনদের তুলতে হবে। সেটা বাংলাদেশে হলেও তাই, এখানে হলেও তাই। বাংলাদেশে আওয়ামী লীগ হিন্দুদের ভোটে বারবার জিতেছে, সেখানে হিন্দুদের অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি, তারা কতটা নিরাপদ বোধ করে, সরকারি চাকরিতে তাদের রিপ্রেজেন্টেশন কি, কোন পদে তারা আছেন, এই প্রশ্ন করছি, জানা দরকার আমাদের। ঠিক একইভাবে আমাদের রাজ্যে প্রশ্নটা করতে হবে। তার কারণ বারবার করে যদি আমরা সংখ্যালঘুদের বোড়ে বানাই শুধু নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য, তাহলে একটা দেশ, একটা রাজ্য তার সুষম বিকাশ হতে পারে না। আজ না হয় কাল আমাদের প্রত্যেককে তার খেসারত দিতে হবে। আমি সংখ্যাগুরু বলে আমিও সেদিন ছাড় পাবো না যদি আমার রাজ্যের সংখ্যালঘুরা, আমার দেশের সংখ্যালঘুরা বারবার অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, বঞ্চিত হয়। তাহলে আজ না হয় কাল, কাল না হয় পরশু আমি, আমার পরিবার, আমার পরবর্তী জেনারেশন, আমাদেরও তার জন্য ভুক্তভোগী হতে হবে। আমরা সবাই জানি কেন এটা বারবার হচ্ছে, কারা করছেন, কি কারণে করছেন। এই প্রশ্নগুলো খুব সহজ, উত্তরটা আমাদের জানা। আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক। নমস্কার। ধন্যবাদ বাদশা চমৎকার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে রিপোর্ট পাওয়া এবং তাকে অ্যাকনলেজ করা। কিন্তু মুশকিল কি জানেন, শাসকের চেয়ারে বসলে বোধহয় সব হিসেব ওলটপালট হয়ে যায়। যে সাচার কমিটির রিপোর্ট প্রথম দেখিয়েছিল যে 34 বছরের বাম শাসনেও এ রাজ্যে মুসলমানদের অবস্থান খুব বেশি পাল্টায়নি, তারা কোথায় তলিয়ে আছেন, সেই সাচার কমিটির রিপোর্টকে তো বামফ্রন্ট সরকার অ্যাকনলেজই করতে চায়নি। বারবার এই প্রশ্ন আমাদের এই এবিপি আনন্দ চ্যানেল হওয়ার পরেও ফেস করতে হয়েছে। এবং তারপরও সরকারি চাকরির ক্ষেত্রে কি খুব বেশি ছবিটা পাল্টেছে? আমি একটা ছোট্ট পরিসংখ্যান রাখি। ধরুন সাচার কমিটি নিয়ে রাজ্য যখন উত্তাল, 2008 সাল নাগাদ পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে মুসলমানদের সংখ্যা ছিল 5.19%। চলে আসুন 2016 সালে, সেইখানে দেখা যাচ্ছে সরকারি চাকরিতে মুসলমানদের সংখ্যা 6.08%। 10 বছরে কতটুকু বেড়েছে? এ প্রশ্ন কিন্তু উঠবে। আমি বলছি ঠিক এইখান থেকে অবশ্যই বাচ্চার একাধিক কথার সঙ্গে আমি একমত, কিন্তু বামপন্থীরাও সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতি কি কখনো করেনি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।